কিন্তু সেই জায়গাগুলোতে আপনার আমন্ত্রণে আমি গিয়েছি, আপনি হোস্ট থাকতেন, আমি গেস্ট হতাম। আপনি দীর্ঘদিন অনুষ্ঠান অ্যাঙ্করিং করেছেন, টিভি স্টেশন পরিচালনা করেছেন, অনেক কিছুই আমাদের সাংবাদিকতা জগতে। আপনার অবস্থান নতুন করে বলার কিছু নেই। তো যে কোনো কারণে হোক, এখন আমি মানে এখন আপনাকে আপনি আমাকে আর আমন্ত্রণ জানাচ্ছেন না, জানাতে পারছেন না। আহ, আমি আপনাকে জানাচ্ছি, তবু তো একসঙ্গে বসা হলো এই উপলক্ষে। এটা আমার জন্য খুবই একটা, আমি মনে করি যে সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, জি, আমরা আলোচনা আমারও শুরু করছি। সৌভাগ্য আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেটা আমার জন্য আনন্দের। আপনার সঙ্গে কথা বলা সবসময় আনন্দের। ধন্যবাদ আপনাকে। জি, আমরা শুরু করি। জি, আমরা আলোচনা শুরু করি। আমি আসলে আপনার সঙ্গে এই আলোচনাটা শুরু করছি একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। দুদিন আগে আমি জানতে পারলাম যে আমাদের পাঠ্যপুস্তকে কিছু চেঞ্জ আসতেছে, এবং সেই চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ হলো যে 2028-এর যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, সেখানে আমি একটা মানে টেলিভিশনের একটা ফটো কার্ডে দেখতে পেলাম যে তাদের সেই শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে শহীদ আপনার শরীফ ওসমান হাদি তার বীরত্ব গাথা নিয়ে কিছু লেখা থাকবে। তো শরীফ ওসমান হাদিকে আমরা চিনি, হঠাৎ করে উনি পরিচিত। এবং জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় কিন্তু ওনার নাম আমরা আসলে বেসিক্যালি আমি অন্তত শুনিনি। আমি আন্দোলনের পুরো সময়টাই ছিলাম, মাঠে ছিলাম, আমার মতো করে আমি ছিলাম, কিন্তু আমি ওই সময় কিন্তু ওনার নামটা শুনিনি। আন্দোলনের পরে আমি দেখলাম যে হঠাৎ করে ধূমকেতুর মতো উনি আসলেন, এবং তারপরে একটা দুঃখজনক ঘটনার মাধ্যমে ওনার পৃথিবী থেকে বিদায় হল। সবই ঠিক আছে, কিন্তু এখন আমার প্রশ্নটা হলো, এটা নিয়ে নানা জনের নানা প্রতিক্রিয়া। কিন্তু যখন পাঠ্যপুস্তকে ওনার বীরত্ব গাথা যখন থাকবে বলে আমি জানতে পারলাম, তা আমি নিজে ব্যক্তিগতভাবে একটু বিস্মিত হয়েছি, একটু অবাক হয়েছি, একটু ভেবেছি যে কি থাকতে পারে সেখানে। এর মধ্যে আমি দেখলাম যে আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা দেখে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আপনার সঙ্গে আমি একটু কথা বলতে পারি। আপনার এই ব্যাপারে প্রতিক্রিয়াটা কি? আহ প্রথম কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদির নাম আমিও আসলে জুলাই আন্দোলনের সময় শুনিনি। আপনার মতো আমিও জুলাই আন্দোলনের সময় মাঠে ছিলাম, সাংবাদিক হিসেবে তখন খুবই অ্যাক্টিভ ছিলাম। প্রতিদিন নিউজ সংগ্রহ করতে হতো, টিম পরিচালনা করতে হতো, টেলিভিশন স্টেশন পরিচালনার জন্য যা যা করার আপনি জানেন। এবং তখন এই যে সমন্বয়ক বলতে যাদেরকে আমরা চিনি, এখনকার আলোচিত, সমালোচিত, বিতর্কিত যেভাবেই বলি না কেন, আমি অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি, বা আমার নিজে সরাসরি না নিলেও রিপোর্টারদের মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছি এবং সেগুলি প্রচার করেছি। এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, অনেককে আমি ব্যক্তিগতভাবে না চিনলেও পেশাগত কারণে তখন চিনেছি, তখন নাম জেনেছি এবং জেনেছি যে এরা জুলাই আন্দোলনের সময়, বা তখন তো আসলে জুলাই আন্দোলন না, এটাকে বলা হতো কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের সাংবাদিক হিসেবে যোগাযোগ ছিল এবং তাদের কর্মকাণ্ড দেখেছি। আহ কিন্তু ওসমান হাদি বলে এখন যাকে নিয়ে কথা বলছি, তার নাম আমি কখনো শুনিনি। এবং আপনার মতোই আমিও জুলাই আন্দোলনের পরে, শেখ হাসিনার পতনের অনেক পরে তার নাম শুনতে পেলাম। এবং তার নাম আসলে আহ, একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আসলে তার নাম ওসমান হাদি নয়, তার নাম ওসমান গনি। বিশ্ববিদ্যালয়ে তার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম এবং ভর্তি হলের যে কাগজপত্র, আপনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই হিসেবে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের হলে সব জায়গায় তার নাম ওসমান গনি। এবং কেমন কেমন করে তার নাম ওসমান হাদি হয়ে গেল সেটিও আমার কাছে একটি বিস্ময়কর ঘটনা। যাই হোক, সেটি বড় কথা না। নাম তো যে কোনো মুহূর্তে যে কেউ পরিবর্তন করতেই পারেন বা যে কোনো নাম ধারণ করতে পারেন। আহ, তার একটি জুলাই আন্দোলন পরবর্তী তার যে ভূমিকা, সেই ভূমিকাটি স্পষ্ট যে তিনি জুলাই আন্দোলনের সময় মাঠে না থাকলেও জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তিনি যে অবস্থানটা নিয়েছেন সেই অবস্থানটা পরিপূর্ণভাবেই জুলাই আন্দোলনের সপক্ষে। এবং জি, আমরা যেটিকে বলি যে এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, একাত্তরের চেতনা, তার পুরোপুরি প্রতিপক্ষের একটি যে ধারণা বা একটা উল্টো চেতনা, সেই জায়গায় তিনি দাঁড়িয়ে আন্দোলনটি করেছেন। এবং সবচেয়ে বড় কথা যে বিশেষ করে এনসিপি গঠিত হওয়ার পরে এনসিপি নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে গেলেন, সেখানে তাদের উপরে ধাওয়া হলো, ইত্যাদি হলো, এনসিপির নেতৃবৃন্দ সেনাবাহিনীর, সামরিক বাহিনীর এপিসিতে করে পালিয়ে আসলেন, সেরকম দৃশ্য আমরা দেখলাম। এবং তারপরে
আমরা ওসমান হাদির একটি বক্তব্য দেখলাম, সেখানে তিনি যেসব শব্দ উচ্চারণ করেছেন সেই শব্দগুলো সাধারণ আলোচনায় শোভন না, পারিবারিক আলোচনায় একদমই শোভন না। এবং আমরা ছোটবেলায় দেখতাম যে কোন কোন সিনেমার ক্ষেত্রে বলা হতো যে এগুলো আসলে পারিবারিক পরিবেশে দেখার মতো না, প্রাপ্তবয়স্কদের সিনেমা। সেরকম প্রাপ্তবয়স্কদের আলোচনার মধ্যে যে যে বিষয়গুলো থাকে সেরকম কিছু কথা তিনি উচ্চারণ করলেন, এবং নারীর জননেন্দ্রিয় নিয়ে তিনি উচ্চারণ করলেন যে সেগুলো ছিঁড়ে ফেলতে হবে। এবং তখন থেকেই আমরা হাদির নাম জানতে পারলাম, এবং জানতে পারলাম না, তখন থেকে তার নামটা আজকালকার ভাষায় যেটিকে বলে ভাইরাল হলো, সেই ভাইরাল হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে পড়লো। এবং তার সেই কথাও অমুক, আমরা ছদ্ম নামে বলি যে কাউয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে। তো এখন এই ধরনের ভাষা এবং খ বর্গীয় ইত্যাদি যেসব যেসব একদম নোংরা বস্তির ভাষা, সেই ভাষা কখনো একটা রাজনৈতিক নেতার বা একজন একজন আদর্শিক নেতার বক্তৃতার ভাষা হতে পারে, সেটি আসলে কখনোই আমরা দেখিনি, চিন্তাও করিনি, বা চিন্তা করার কি বলে এটা, চিন্তার সীমারেখার মধ্যেও কখনো আসে। গালাগালি দিয়েই তিনি একটা বিখ্যাত হয়ে গেলেন, এবং তারপরে জানা গেল যে তিনি বীর হিসেবে একটা আবির্ভূত হয়েছেন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে। তারপরে তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, টেলিভিশনের টক শোতে আসছেন, নানা রকম কথা বলছেন। এবং তারপরে একটা খুব দুঃখজনক কি বলবো, খুব দুঃখজনক ঘটনা ঘটলো যে তার অপমৃত্যু হলো, তিনি খুন হলেন। তো অবশ্যই যে কারো খুন হওয়া বা যে কোনো হত্যাকাণ্ডই খুবই নিন্দনীয়। ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাও খুবই নিন্দনীয়, এবং এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। আমরা জানি না কারা তাকে খুন করেছেন বা কেন সে খুন হলো, কি উদ্দেশ্য বিধেয়, কিছুই জানি না। কিন্তু একটা ব্যাপার ঘটলো যে ওসমান হাদি হঠাৎ করে একটা জাতীয় বীর হিসেবে আবির্ভূত হলেন এই খুনের ঘটনার মধ্য দিয়ে। খুন না হলে তিনি হয়তো এত বড় বীর হয়ে আমাদের সামনে হাজির হতেন না। বাংলাদেশের আন্দোলনের ইতিহাস তো নতুন কিছু নয়। এই ভূখণ্ডে আমরা দেখেছি যে, আপনার আমার বয়স কম হতে পারে, কিন্তু আমরা তো ইতিহাস জানি, ইতিহাস পড়েছি, ইতিহাস শুনেছি, ইতিহাস দেখেছি। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই ভূখণ্ডের মানুষ সবসময় স্বাধীনতাকামী, সবসময় একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসছে এই দেশের মানুষ। এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন, এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট রচিত হয়েছে নানা রকম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ, প্রত্যেকটি তো আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে হয়েছে। কোনটা তার এমনি এমনি আলোচনার মধ্য দিয়ে হয়নি, বা টেবিল টকের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়নি। সেখানে এরকম নিকৃষ্ট ভাষায়, নোংরা ভাষায় কথা বলে কেউ নেতা হয়েছেন বা বীর হয়েছেন সেরকম আমরা জানি না। তো যেই প্রসঙ্গটি আপনি আলোচনার সূত্রপাত করছিলেন, ওই প্রসঙ্গে আসার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যে এই যে উনি নিহত হওয়ার পর হঠাৎ করে জাতীয় বীরে পরিণত হলেন, ওনার একটা সংগঠন ছিল ইনকিলাব মঞ্চ নাম। এই সংগঠনটা যে খুব বড় কোন সংগঠন সেটা আমরা তখনও টের পাইনি, এখনো টের পাচ্ছি না। তাহলে হঠাৎ করে তার মৃত্যুর পর তাকে নিয়ে যে আলোচনা এবং ব্যাপক প্রচারণা, আপনি কি মনে করেন এর পেছনে কোনো রাজনীতি আছে, অথবা কোনো রাজনৈতিক দলের একটা প্রভাব অথবা প্রচেষ্টা কাজ করেছে? আপনি খুব কি বলে সঠিক জায়গায় পয়েন্ট আউট করেছেন। বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক দলের বা রাজনৈতিক ছত্রছায়ায়, রাজনৈতিক দলের প্রশ্রয় বা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এরকম কোন সংগঠন পরিচালনা করা সম্ভব না। ইনকিলাব মঞ্চ নামে যে সংগঠনটি ওসমান হাদি পরিচালনা করতেন, সেটি নামে ওনার, কিন্তু এর পেছনে যে রাজনৈতিক শক্তি ছিল তাদেরকে আমরা সবাই চিনি। প্রথম এবং প্রধান শক্তি হচ্ছে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ার কারণেই সেই সংগঠনটি ডালপালা গজাতে পেরেছে, পরিচিত হতে পেরেছে, সব জায়গায় জায়গা পেয়েছে। এবং তার চেয়ে বড় শক্তি হচ্ছে সরকারের ছত্রছায়ার বাইরে রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা, সেটি পেয়েছে জামাত ইসলামী দ্বারা। এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে তার জানাজাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কিভাবে সেই জানাজাকে সংগঠিত করার জন্য, জানাজায় যাতে বেশি পরিমাণ লোক সংগঠিত করা যায়, আনা যায়, সেজন্য কিন্তু জামাত ইসলামী একদম প্রকাশ্যে ঘোষণা দিয়েই মোটামুটি লোকজন জড়ো করেছে। এবং তখন আমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হয়েছে যে শরীফ ওসমান হাদি নামে আমরা যাকে চিনতাম, ইনকিলাব মঞ্চের নেতা বা জুলাই আন্দোলন পরবর্তী সময়ে
জাতীয় বীর হিসাবে আবির্ভূত হয়েছেন বলে যাকে আমরা মনে করছি, তিনি আসলে জামায়াতেরই পারপাস সার্ভ করছেন। এবং প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারও, আমি মনে করি, আপনি আমার সঙ্গে বা অন্য অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন, আমি মনে করি ইউনূসের সরকারটিও আসলে জামায়াতের ছত্রছায়ায় পরিচালিত এবং জামায়াতের আদর্শ বাস্তবায়নের জন্যই এই সরকারটি কাজ করেছে তাদের 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। ফলে এখানে আমি হাদির, জি এখানে আমি জি আরেকটা প্রশ্ন করছি। আরেকটা প্রশ্ন হলো যে আপনি এই যেটা বললেন যে শরীফ ওসমান হাদিকে আপনার সহযোগিতা করার জন্য, টিকিয়ে রাখার জন্য, বিখ্যাত হওয়ার জন্য যদি কোনো শক্তি কাজ করে থাকে পেছন থেকে, তাহলে আপনি সম্ভাব্য দুটো শক্তির কথা বলেন। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং আরেকটা হলো জামায়াতে ইসলাম। আমরা এর মধ্যে দেখলাম শরীফ ওসমান হাদির ভাই, যিনি নাকি উনার মৃত্যুর পর মানে ব্রিটিশ দূতাবাসে আমাদের ওখানে একটা বড় চাকরি পেয়ে, চাকরি পাওয়ার মাধ্যমে পুরস্কৃত বলেন, ক্ষতিপূরণ বলেন উনি হয়েছেন। ওনার যোগ্যতা, ওনার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা আছে বলে আমরা জানা নাই, তো উনি একটা গুরুত্বপূর্ণ পদে পেয়েছেন। উনি সম্প্রতি অভিযোগ করেছেন ফেসবুকে একটা পোস্টে যে দুই দিকে উনি ইঙ্গিত করেছেন যাদের হাত থাকতে পারে শরীফ ওসমান মৃত্যুর ব্যাপারে, সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াত, এই দুটো দিকে উনি ইঙ্গিত করেছেন। আপনি বলছেন যে এই দুইটা মানে জায়গা থেকেই উনি প্ররোচনা পেয়েছেন, মদত পেয়েছেন। তাহলে এটা কি এমন কিছু হতে পারে যে এই দুইটা প্রতিষ্ঠান, দুইটা শক্তি শরীফ ওসমান হাদিকে উপরে তুলেছে, বিখ্যাত করেছে এবং মেরে, মানে যেহেতু হত্যার অভিযোগটা তার ভাইয়ের কাছ থেকে আসছে, তাকে হত্যার মাধ্যমে তারা আবার অন্য একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে? ধন্যবাদ কামাল ভাই। বাংলাদেশের বা উপমহাদেশের রাজনীতিতে প্রচুর ষড়যন্ত্রের ঘটনা থাকে, এবং সেই ষড়যন্ত্র মানে উপমহাদেশের রাজনীতিতে আপনি সিরাজউদ্দৌলার পতন, মির্জাফর থেকে শুরু করে 24 সালে শেখ হাসিনার পতন, প্রত্যেকটার মধ্যে নানা রকম ষড়যন্ত্রের গল্প আমরা শুনি। এবং সবচেয়ে গল্প বাস্তবের সঙ্গে সম্পৃক্ত নয় তাও না, এর সঙ্গে প্রচুর বাস্তবতার সম্পর্কও আছে। শরীফ ওসমান হাদিও, আমার ধারণা, এটা আমি সাংবাদিক হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে বা রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে তো রাজনীতিবিদদেরকে দেখছি, আমার একটা ব্যক্তিগত ধারণা যে শরীফ ওসমান হাদিকে তারা তৈরি করেছিলেন এই জন্য যে তাকে, ওই যে সোজা বাংলায় বলে যে প্রথমে মাথায় তুলবো তারপর মাথা থেকে ফেলে দিব, লাই দিয়ে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে যে তাকে আসমানে তোলা হলো, মাথায় তোলা হলো, এবং তারপরে একটা পর্যায়ে মনে হলো যে একে দিয়ে আমরা যে পারপাস সার্ভ করার জন্য তাকে আমরা তৈরি করেছি সেই পারপাসটি শেষ হয়েছে, এখন একে যদি আমরা ফেলে দেই তাহলে আরো বড় পারপাস সার্ভ করা যাবে। এটি আমার ব্যক্তিগত ধারণা। এখানে আমাকে যদি আদালতে এর জন্য সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়, আমি এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি বলছি যে শরীফ ওসমান হাদি নিঃসন্দেহে একজন মেধাবী ছেলে, গ্রাম থেকে কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করে সেই পর্যন্ত এসছে, কোচিং সেন্টারে শিক্ষকতা করত, তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, পরবর্তীকালে সে আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে, ভালো কথা বলতো, ভালো মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট আগলি ওয়ার্ডস, সেই সব অশ্লীল শব্দগুলি যদি বাদও দেই, তিনি তো সুন্দরভাবে কথা বলতে পারতেন, মানুষের মন জয় করতে পারতেন, এবং তার ভিতরে একটা সম্ভাবনা কিন্তু ছিল। আমি মনেই করি যে ওসমান হাদির একটা রাজনৈতিক ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা ছিল, যদি তিনি বেঁচে থাকতেন, যদি তিনি সেরকম প্ল্যাটফর্ম পেতেন, তাহলে তিনি ভবিষ্যতে এখন যারা আমরা যাদেরকে তরুণ নেতা হিসেবে সামনে দেখি, তাদের অনেকের চেয়ে আমার ব্যক্তিগত ধারণা যে ওসমান হাদি ভালো করতে পারতেন, এটি হয়তো তারাও জানতেন, এবং সেই জন্যই তাকে ওই প্রথমে লাই দিয়ে মাথায় তুলেছেন এবং তারপরে ফেলে দিয়েছেন। এবং যেটি ওসমান হাদির ভাই, যিনি ডিপ্লোম্যাট হিসেবে অনুগ্রহ বশত চাকরি পেয়েছেন লন্ডনে, তিনি বলেছেন যে, একদম পরিষ্কারই বলেছেন, আপনি সেটি হয়তো উল্লেখ করেননি, আমি বলি যে জামায়াতের আমিরের কি বলে একজন ব্যক্তিগত কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তিনি জড়িত থাকতে পারেন, এবং প্রধান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তার সঙ্গে জড়িত থাকতে পারেন। তো আবার আবার এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের কি বলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য। তিনি বলেছেন যে তিনি জানেন যে কেন শরীফ ওসমান হাদি খুন হয়েছে এবং তার সঙ্গে কারা জড়িত। তার মানে হচ্ছে যে শরীফ ওসমান হাদি এমন একজন ব্যক্তিত্বে পরিণত হচ্ছিলেন যে তাকে আসলে মেরে ফেলাটাই তখন তাদের জন্য জরুরি ছিল। এখন এটার পিছনে কারা জড়িত, কারা এর জন্য দায়ী, সেটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থা, পুলিশ বা অন্য যারা আছে তাদের দায়িত্ব।
কিন্তু আমি যদি যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই জায়গায় যদি আমি ফিরে আসি, অবশ্যই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদের বিচার হওয়া উচিত, তাতে কোনো সন্দেহ নাই। যেই জড়িত থাকুক, সেটি অন্তর্বর্তী সরকার হোক বা কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট দেশি বিদেশি যে চক্রই থাকুক সেটি তো হবেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি একজন ব্যক্তির জীবনী বা তার বীরত্ব গাথা শিশু বাচ্চাদের বা শিশুদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবেন কখন? যখন তিনি বীর হিসেবে জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো শরীফ ওসমান হাদি তো বীর হিসেবে জাতীয়ভাবে স্বীকৃত নয়। তিনি কি বীরত্ব গাথা দেখিয়েছেন বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে? আপনি যদি জুলাই আন্দোলনের কথাই বলেন, সবশেষ বড় ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলেন, সেখানে তো তার কোনো বীরত্ব গাথা নেই। তারপরে এসে জুলাই আন্দোলনের পরে এসে তিনি কতগুলো অশ্লীল বক্তব্য দিলেন, আর আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, হাসিনা বিরোধী বক্তৃতা দিয়েই কি জাতীয় বীর হওয়া যায়? তাহলে তো এখন হাজার হাজার বীর আছে রাস্তায়, ফেসবুকে প্রতিদিন কত লোক বক্তৃতা দিচ্ছে। এইভাবে তো একটা লোককে জাতীয় বীর বানিয়ে তার তার জীবনী বা তার বীরত্ব গাথা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যায় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধ যেটিকে আমরা বলি, সেখানে বীর শ্রেষ্ঠদের জীবনী আমাদের বাচ্চাদের বা আমাদের শিশুদের, সন্তানদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ৭ জন বীর শ্রেষ্ঠের বাইরেও তো অসংখ্য বীর আছে। আমাদের এখনকার ক্ষমতাসীন দলের কথা বলি, ক্ষমতাসীন দল বিএনপি, বিএনপির নেতা, প্রধান নেতা তারেক রহমান, যিনি এখন সরকারের প্রধানমন্ত্রী, তার বাবা একজন সেক্টর কমান্ডার, এবং সেক্টর কমান্ডারের বাইরেও তিনি জেড ফোর্সের, মুক্তিযুদ্ধের ৩টা বৃহত্তর ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। জেড ফোর্সের নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান, কে ফোর্সের নেতৃত্বে খালেদ মোশাররফ, এস ফোর্সের জেনারেল শফিউল্লাহ। এই ৩ জন ফোর্স কমান্ডার, তাদের তাদের সকলের জীবনী কি আমাদের সন্তানদের বা আমাদের স্কুলের বাচ্চাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে? নেই। আবার শুধুমাত্র ফোর্স কমান্ডার না, সেক্টর কমান্ডার যদি আপনি সকলকে ধরেন, সকল সেক্টর কমান্ডারের জীবনীও তো পাঠ্যসূচিতে নেই। এছাড়া মুক্তিযুদ্ধের অসংখ্য বীরত্ব গাথা আছে, যাদের বীরত্বের উপরে ভিত্তি করে বাংলাদেশের, মানে কি বলবো, আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা তৈরি করা সম্ভব, উপন্যাস তৈরি করা সম্ভব, মহাকাব্য তৈরি করা সম্ভব। তাদেরকে আমরা এখনো পর্যন্ত আমাদের এই সন্তানদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারলাম না, তাদের জীবনী। হঠাৎ করে কেন ওসমান হাদি? আপনি যদি মুক্তিযুদ্ধের বাইরেও যান, মুক্তিযুদ্ধের ১০০০ মানুষের জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব। মুক্তিযুদ্ধের আগের ইতিহাসে যান, আপনি ৬৯-এর গণ অভ্যুত্থানে যান, সেটিও তো একটি গণ অভ্যুত্থান ছিল। এবং এবং এরকম হঠাৎ করে এরকম কি বলে, আমেরিকার ডলার পেইড অভিযুক্ত বিপ্লব নয় বা অভ্যুত্থান নয়, সত্যিকারের গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার অভ্যুত্থান বলতে যেটি বোঝায়, সেই অভ্যুত্থানের নায়কদের কাহিনী আমরা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারিনি। পাকিস্তান আন্দোলন বলতে যা বোঝায়, ৪৭ সালের পর থেকে ৭১ সালের আগ পর্যন্ত যত আন্দোলন, সেখানকার নায়কদের, বীরদের জীবনী আমরা আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারিনি। এই যে ঢাকা শহরের রমনার ময়দানের এখানে একটা কি ৩ নেতার মাজার আছে, সেই ৩ নেতার মাজারে যাদের সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ফজলুল হক এবং কি খাজা নাজিমুদ্দিন, নাজিমউদ্দিন, এই ৩ জাতীয় নেতা, যাদেরকে আমরা জাতীয় নেতা বলি, ৩ নেতার মাজার, তাদের জীবনী কি আমাদের বাচ্চাদের পাঠ্যসূচিতে আছে? আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে অনেকেই শ্রদ্ধা করে বাংলাদেশের, বিএনপিও তাকে মানে, বঙ্গবন্ধুও তাকে মানতেন, এবং তিনি জাতীয় নেতা হিসেবে স্বীকৃত সবসময়। তার জীবনী কি আমাদের পাঠ্যসূচিতে রয়েছে? এর আগে যদি আপনি যান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কার কত শত মানুষ, বাংলাদেশের সেই তিতুমির থেকে শুরু করে, ইলামিত্র থেকে শুরু করে কত মানুষ এই দেশে জীবন দিয়েছে, কত বীরত্ব গাথা, তাদের কারো জীবনী আমরা আমাদের সন্তানদের, বাচ্চাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করলাম না। হঠাৎ করে ওসমান হাদি, তিনি কি শের বাংলাকে ফজলুল হকের চেয়ে বা খাজা নাজিমউদ্দিনের চেয়ে অথবা সোহরাওয়ার্দীর চেয়ে বড় হয়ে গেল? বঙ্গবন্ধুর কথা নাই বা বললাম, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তার জীবনী পাঠ্যসূচিতে ছিল, এখন আছে কিনা আমি জানি না, কতদিন থাকবে তাও নিশ্চিত না। কিন্তু আমি মনে করি যে শরীফ ওসমান হাদি যত বড় বীরই হোক না কেন, তার জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার মতো বীরত্ব তিনি দেখাতে পারেননি। এবং সরকার যে এই সিদ্ধান্তটি ঘোষণা করেছে, এটিও একটি পপুলাস ডিসিশন থাকে না, পপুলাস ডিক্লারেশন, নট ডিসিশন। আমার ধারণা এটি সরকার এই মুহূর্তে চাচ্ছে, এবং এই সরকার, আমরা জানি যে প্রফেসর ইউনূস সরকারের অনেক কিছুই, অনেক ধারাবাহিকতা তারা বজায় রেখে কন্টিনিউ করছেন।
তারই ধারাবাহিকতায় তারা হয়তো একটি ঘোষণা দিয়েছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে, দিন শেষে এটি কোনোভাবেই বাস্তবায়ন হওয়া সম্ভব না। আপনি যদি ফেসবুকের গত 2 দিনের প্রতিক্রিয়া দেখেন, এই সিদ্ধান্ত আসার পর থেকে শুধু আমি না, শত শত হাজার হাজার মানুষ এটি নিয়ে পোস্ট দিয়েছেন, এবং তার নিচে যদি আপনি কমেন্টগুলো দেখেন, হাজারো মানুষ সেখানে কমেন্ট করেছেন এর বিপক্ষে। তো সেরকম একটা বিতর্কিত জায়গায় সরকার কেন এটি নেবে? আর তাছাড়া ওসমান হাদির জীবনের আপনি যখন লিখতে যাবেন, সেখানে কি লিখবেন? কাকে তারা হত্যা করেছে সেটি কি নিশ্চিত হয়েছে? ওসমান হাদির ভাই বলেছেন যে জামাতের আমিরের পিএস সেখানে জড়িত ছিল, জীবনের মধ্যে কি সেটি লেখা থাকবে? তো একটা একটা কংক্রিট সিদ্ধান্তে না আসা পর্যন্ত কি করে সেটি জীবনীতে অন্তর্ভুক্ত হয়? তার মানে আমারও ধারণা যে এটি সরকারের যে পপুলার ডিসিশন, যেটি বললাম পপুলার ডিক্লারেশন নট ডিসিশন, এটা একটা ঘোষণা দিয়ে রেখেছে। সরকারকে তো রাজনৈতিক সরকার হলে তাকে অনেককে খুশি রাখতে হয়, অনেক কিছু বলতে হয়, এবং যা যা বলে, ওই যে জুলাই সনদের ক্ষেত্রে আমরা শুনেছিলাম ইলেকশনের আগে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, এই হোক করবো, সেই করবো। কই, জুলাই সনদের তো নাম গন্ধ নাই। এখন এনসিপির নেতারা এটি নিয়ে কান্নাকাটি করছে, হাহুতাশ করছে, চোখের জল নাকের জল তাদের এক হয়ে যাচ্ছে। তো ওসমান হাদির জীবনীও ওই জুলাই সনদের মতোই ভবিষ্যৎ পরিণতি লাভ করবে বলে আমার ব্যক্তিগত ধারণা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব জয় মামুন। প্রিয় দর্শক, আপনারা সাংবাদিক জয় মামুনের বিশ্লেষণ শুনলেন, এবং উনি একটা কথা বলেছেন, সেই দিক নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, যে এই বিষয়টা নিয়ে অনেকে সচেতন, অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের পোস্ট দিচ্ছে, এবং উনি সেই সঙ্গে রিকোয়েস্ট করলেন যে এই পোস্টগুলোতে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে অনেক জ্ঞানীগুণী আছেন, এবং সেই কমেন্ট গুলিও কিন্তু পড়লে একটা ধারণা পাওয়া যায় যে মানুষ কি ভাবছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে জনাব জয় মামুনের যে পোস্ট, সেই পোস্টের একটা কমেন্ট আমি বললাম আপনাদের পড়ে শোনাতে চাই। ডক্টর আমানুর আমান, ওনাকে আমি চিনি না, আমি যতটুকু দেখলাম উনি সম্ভবত কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তিনি একটা কমেন্ট দিয়েছেন, এই কমেন্ট আমি পুরোটা পড়েই আলোচনা শেষ করবো। তিনি লিখেছেন, এটি শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের সঙ্গে এক ধরনের বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা। যে ব্যক্তি বারবার অশালীন ভাষা, উস্কানিমূলক বক্তব্য এবং মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের অভিযোগে বিতর্কের কেন্দ্রে ছিলেন, তাকে পাঠ্যপুস্তকে স্থান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পাঠ্যপুস্তক কোনো ব্যক্তি জনপ্রিয়তা যাচাইয়ের মঞ্চ নয়, এটি জাতির আদর্শ, মূল্যবোধ ও ইতিহাস নির্মাণের অন্যতম প্রধান মাধ্যম। সেখানে এমন কাউকে স্থান দেওয়া যার বক্তব্য সমাজে বিভাজন, বিদ্বেষ ও বিতর্কের জন্ম দিয়েছে, তার শিক্ষা ব্যবস্থা ও জাতীয় চেতনার প্রতি চরম দায়িত্বহীনতার পরিচয়। বাংলাদেশের মাটি বীর মুক্তিযোদ্ধা, প্রজ্ঞাবান শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক ও সমাজ সংস্কারকদের অবদানে সমৃদ্ধ। তাহলে কোন যুক্তিতে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে শিক্ষার্থীদের সামনে স্মরণীয় হিসাবে তুলে ধরা উচিত? এই সিদ্ধান্ত শুধু বিস্ময়কর নয়, গভীরভাবে উদ্বেগজনক। একটু বড় কমেন্ট, বাট আমি মনে করি এই কমেন্টের প্রত্যেকটা বাক্য আমাদের সরকারের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সাধারণ মানুষ, আমরা হাবুচাষ করতে পারি, বড় জোর একটা পোস্ট দিতে পারি, যেমনটি জয় মামুন দিয়েছেন, হয়তো আমরা একটা আলোচনা করতে পারি, ভাবে তাকে প্রভাবিত করতে পারছেন, সেরকমটা এখনো মানে সেরকম একটা সার্কেল বা সেরকম একটা কিচেন সার্কেল এখনো গড়ে উঠেছে বলে আমার মনে হয় না। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব আবুল শহীদ খান। আপনার কাছে আসবো, কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে একটু ওটাও, যেটি জামায়াতের আমির চট্টগ্রামের জনসভায় বললেন, যে মানে বাজেটের সমালোচনায় এটি গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কি আছে? সম্প্রতি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেশ ট্রল ঘুরে বেড়াচ্ছে, মানে কি রাগ করলা, এরকম একটা বিষয় কথায় কথায় বলা হচ্ছে আর কি। তো মনে হচ্ছে মানে এই জামায়াতের আমির এটি বলার পর থেকে ওই যে রাগ করলা বিষয়টা চলে আসছে। মানে এটি যেমন স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য, বিরোধী দল সমালোচনা করবে, বিরোধী দলের সমালোচনা নিয়ে সরকারি দলও সমালোচনা করবে, সেটিও তো একটা স্বাভাবিক ব্যাপার। সেখানে একদম বিক্ষোভ বা সেটার বিরুদ্ধে কথা বলা, সেটাও তাহলে কেমন হয় আর কি? মানে সরকার যদি রাগ করতে, বিরোধী দল যদি রাগ করতে পারে, সরকারও করতে পারে, বা পাল্টাপাল্টি, তো তাই নয় কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইরে, সমালোচনা হতে হবে গঠনমূলক। এখন ধরে নেন যেখানে সরিষা হয় না, আমি বলে দিলাম সেখানে সরিষা হয়।
তাহলে হবেটা কি? আমি বলে দিলাম, ধরে নেন যে আবু আলম খান ভাইয়ের এলাকায় আলু ভালো হয়। আমি বলে দিলাম না, আলু হয় না, ওখানে সয়াবিন হয়। ভাইরা দেখা গেল বাংলাদেশে কোথাও সয়াবিন হয়। এটা যখন রাষ্ট্র, ধরে নেন আমি শাহরিয়ার কবির কি বললাম তাতে কিছু যায় আসে, তা আবু আলম ভাই যখন কিছু বলবে সেটা যায় আসে, কারণ উনি রাষ্ট্রের সচিব মর্যাদায় বিভিন্ন একটা লং সময় ছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন সেটা কিন্তু মানে ওয়েট না, তার কথাটাই বাংলাদেশের মানুষ কি করবে, বিশ্বাস করবে, এবং তার উপর ভিত্তি করে দেশ চলবে। ধরে নেন এই বাজেটের কথা বলি, বাজেট দিলেন 9,38,00,000 কোটি টাকা, ইফ আই এম নট রং। বাংলাদেশে এ পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে 3,03,00,000 কোটি টাকা। তাহলে বললাম আমরা জুলাই রেভলিউশনের পরে কি বললাম, যে আমাদের একটা পরিবর্তন হতে হবে, যেটা আবু আলম খান ভাই অলরেডি বললেন। একটা গাতানুগতিক বাজেট, একটা চিত্ত আকর্ষণমূলক বাজেট, একটা ঘাটতি বাজেট। শোনেন, ধার করে পোলাও খাওয়ার মধ্যে কোনো কৃতিত্বতা নাই, বরং ধার না করে একবেলা খাবো সেটার মধ্যে শান্তি আছে। সো বিএনপি যে বাজেটটা দিয়েছে, এই বাজেটের উৎসটা দেখে, তাদের যে রাজস্ব আদায়ের যে চিন্তা, যে লক্ষ্যমাত্রা স্থির করছে, এই লক্ষ্যমাত্রা হচ্ছে দেখা যাচ্ছে জমিদাররা যেভাবে পিটে, যে এই যে বালু নদীর ধারে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জুট মিল আর পৃথিবীর সপ্তম জুট মিল, এই জুট মিল ফ্যাসিস্ট হাসিনা একটা গ্রুপকে দিয়েছিলেন যে এটা চালু করবে বলে। তারা করছে কি জানেন, ওই জুট মিলে ক্রেনটা পর্যন্ত বিক্রি করে দিছে। ওই জুট মিলে তো কিছু নাই, লোহা লক্কর ক্রেন, সে ক্রেনও বিক্রি করে দিছে। আর অন্যদিকে দেখেন আকিজ গ্রুপকে জুট মিল তারা নিচ্ছে, কিনছে তারা। এগুলো তো জুট মিল দিছে নামমাত্র মূল্যে, কিনছে, সেই জুট মিলগুলো প্রফিটেবল হচ্ছে। সো আপনি 20,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এর আগেও করা হয়েছে, 2006 সালেও করছে, ওটার নাম ছিল বাংলাদেশ ব্যাংকের আইএমএফ ফান্ড। সেই ফান্ডের মাধ্যমে আপনি কি করছেন, মৎস্য খাতকে উজ্জীবিত করার নামে লুটপাট করে খাইছেন, একটা টাকা আজ পর্যন্ত ফেরত আসছেনি, 12,000 কোটি টাকা। সো এই বাজেটটাকেও আমি দেখতেছি একটা লুটপাটের বাজেট। এখন উনি এই এই মানে যে আমি এটাও কি একটা, সমালোচনা, আপনি যে গতানুগতিক বাজেটের কথা বলছেন, এটাও কি একটা গতানুগতিক সমালোচনা? মানে আমরা গতানুগতিক এর আগের যে বাজেটগুলো হতো, মানে সেটি আগের সরকার বলি বা তারও আগের সরকার বলি, এই বিরোধী দলের পক্ষ থেকে লুটপাটের বাজেট শব্দটা খুব কমন শুনতাম। এবারের কারণে আপনি তো গতানুগতিকতে বের হয়ে আসেননি, তার মানে আপনি লুটপাট করার জন্য বাজেট করছেন। আর প্রশ্ন হচ্ছে, উনি এটাকে যে বললেন 3,000 কোটি টাকা থেকে বাকি 5,000 কোটি টাকা, বা হলে তো তাও একটা স্বাভাবিক ছিল, 5,00,000 কোটি টাকা তুমি কোথায় থেকে আদায় করবা, কোন খাত থেকে? তুমি সে খাত বলতেই পারতেছো না, হুম। তুমি না, সে কিন্তু খাত বলতে পারছো না। বিরোধী পক্ষ থেকে যে ছায়া বাজেট দেয়া হয়েছে সেটিও তো 8,39,000 কোটি টাকা, মানে অনেক যে কম দেয়া হয়েছে, বা সেটি যে ঋণ ছাড়া এই বাজেটও বাস্তবায়ন করা যাবে তেমনটাও তো না। না, এখানে সর- এখানে আবার কথা আছে, বিরোধী বাজেটের মূল দেখেন যে 40% টাকায় কি বিদেশি ঋণ পরিশোধের জন্য দেওয়া হয়েছে, ওখানে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়নি। ওখানে জাকাত থেকে কত টাকা আসবে সে আহরণের ব্যবস্থা, প্রতিটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেম টাকাটা কোথায় থেকে আসবে। ওখানকার দেখেন যে এই যে ভাই, যেটা আবু আলম ভাই বলেন, গ্যাপটা কত। আপনি বিরোধী দলের, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা, বিরোধী দল বা আপনি যে খালেদা, মানে দেশনেত্রী খালেদা জিয়া এর আগে ছায়া বাজেট দিচ্ছেন, ছায়া বাজেট কখনো আসেনি, পুরা বাজেট আসেনি। ওই যে এনসিপি যেমন করে দিচ্ছেন হুম। স্ন্যাপশট, এইভাবে বিএনপি দিচ্ছেন, পুরো একটা বাজেট কখনো দেয়নি। এবং এই বাজেটটা দেখা যাবে যে সরকার আমলে নিবে না, তার মেজরিটি আছে, সে পাশ করে ফেলবে। তো কথা হচ্ছে, করের বোঝা রেখে এডিবি বাস্তবায়ন করবেন কেমন করে? আপনার কথার কাজের মধ্যে তো মিল থাকতেছে না। আপনি যেটা বলেন বিরোধী দল, আরে রাগ অভিমান, রাগ অভিমান না, জামাতে ইসলাম বারবার সতর্ক করে দিচ্ছে, আপনি পুরাতন পথে চললে আপনি তো বেশি দিন গদিতে থাকতে পারবেন না রে ভাই, ধৈর্যের তো একটা সীমা আছে। 3 মাসে অধৈর্য করে দিলেন আপনি, 8 দিন, দেখেন 8 দিন হসপিটাল আপনি বন্ধ করে দিলেন, কি কারণে? গরিব মানুষ অনেক চিকিৎসা পায়, কার ইশারায় করে দিলেন? ইন্ডিয়ার ইশারায়, যাতে এরকম ভালো ভালো হসপিটালগুলো বন্ধ হয়, সমস্ত এই রোগী যাতে তথ্যটাই বা কোথা থেকে আবার। আসলো? মানে এই তথ্যটাই কোথা থেকে আসলো? ইন্ডিয়ার ইশারায় বন্ধ হলো আর গরিব ইন্ডিয়ার, মানুষ আপনি চিকিৎসা আবার পায় আমাকে বলে একটা বন্ধ জিনিস করা হলো। বলেন তো, মাথা ব্যথা হচ্ছে আপনি মাথা কেটে ফেলে দিবেন? রাজশাহী মেডিকেল কলেজে 91 জন বাচ্চা মারা গেল, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছেন? রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে, আচ্ছা মাইলস্টোন কলেজে কি হয়ে গেল?
এয়ারপোর্টের পাশে মাইলস্টোন কলেজ আছে, সেখানে একটা প্লেন ক্র্যাশ হলো, মাইলস্টোন কলেজ আর ওখানে বাড়িঘর সব বন্ধ করে দিচ্ছেন না। তার মানে কি, আমি একটা উদাহরণ দিলাম যে পলিটিক্যাল গোলগুলো আপনার যা অ্যাচিভমেন্টের করতে চাচ্ছেন সব হাস্যস্কর, এবং এগুলো কার ইশারায় করতেছেন? পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় করতেছেন। ওই জন্য বাজেটটা দিচ্ছেন গতানুগতিক, যাতে ফেল করে, এ সরকারও নাস্তা নাবুদ হয়ে যাবে, আবার মানুষ বিক্ষোভ করবে, সরকার পড়ে যাবে। আর কত, সেটাই বিরোধী দলীয় নেতা বলছে। আপনি একটু দয়া করে তো শোনেন। মানে আমি একটু ভালো করে বুঝতে চাই আসলে, আদ্দিন হসপিটাল পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় কেন বন্ধ হবে? আদ্দিন হসপিটালের সাথে ইন্ডিয়ার শত্রুতা কি? ও শত্রুতা আমি কি, আচ্ছা আপনি বোধহয় জানেন না, মেডিকেল ভিসা ছাড়া কিন্তু অন্য ভিসা ইন্ডিয়া দিচ্ছে না। এবং এই এন্ট্রিমেট পিরিয়ডে বোধহয় মানুষের মেডিকেল ভিসায় যাওয়াটা সবচেয়ে কমে গেছে। এখন কেন, এখন মানুষ তো অল্টারনেটিভ খোঁজে। আপনি যেমন বোধহয় সাক্ষাৎকার দেখছেন, বাংলাদেশে সবচেয়ে কমে এবং বিনা পয়সায় যদি প্রসূতি মায়েদের কারো সিজার করা হয়, তাদের চিকিৎসা দেয়, সেটা আদ্দিন হসপিটাল। আদ্দিন হসপিটালের যে ফিজের যে ফিগার, সেটা সর্বনিম্ন। এবং আদ্দিন হসপিটাল একটা ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল। কিন্তু আপনি আবার দেখেন যে সরকারি হসপিটালের কথা বলা হচ্ছে না। মানুষ কিন্তু আমাদের দেশে বড় বড় যাই বলে বিরোধী দলীয় নেতা, সরকারি হাসপাতালে কি তার অপারেশন হয়েছে? না, প্রাইভেট হসপিটাল, ইউনাইটেড হসপিটাল হয়েছে। আপনি তো এই কথা বলতে পারেন না যে ইউনাইটেড হসপিটাল দেশের সবচেয়ে ভালো হসপিটাল, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সেটা তো সাধারণ মানুষ যেতে পারবে না। তাহলে সাধারণ মানুষের যাওয়ার জন্য যে জায়গা রাখা হয়েছে সেটা কি আদ্দিন হসপিটাল? এবার আপনাকে একটা গল্প শুনাই। আমার এক বন্ধু ছিল, তার নাম রিঠু। ওকে আমাকে বলতো যে শোন, ঢাকা কি জন্য যাব, নওগাঁ থেকে কলকাতা যেতে আমার লাগে 113 টাকা। আর তখন ঢাকাতে, নওগাঁ থেকে ঢাকা নন এসি বাসের ভাড়া ছিল 350 টাকা। আবার বলে দিচ্ছি, নওগাঁ থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাতে খাওয়া দাওয়া সহ লাগে 113 টাকা। আর নওগাঁ থেকে ঢাকা লাগতো তখন 375 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে রে? বলে কিছু না, সান্তাহার স্টেশন থেকে থার্ড ক্লাস একটা টিকিট কাটবি, দর্শনা পর্যন্ত চলে যাবি, দর্শনা থেকে ওপারে পার হবি, 17 টাকায় কলকাতা। তাহলে এই যে দুপুরবেলা সুন্দর মতো বুফে কারে খাবি, খেয়ে ওখান থেকে আর নড়বি না, তুই ওই বুফে কারে বসে থেকেই দর্শনা পর্যন্ত তুই চলে যাবি। এই করে 113 টাকা। এই যে কথাটা বললাম, টাকার সাথে সম্পর্কিত। কারণ কলকাতায় গেলে আমার কি হয়, আমার খরচটা কম হয়, এই চিন্তা করে আদ্দিন হসপিটাল করা হয়েছে। আর ভারত এটা বন্ধ করে দিল কেন? 4 দিন যারা অ্যাফোর্ড করতে পারবে না, তারা তো ভাই ইউনাইটেডে যেতে পারবে না। তাদের ডেস্টিনেশন কোথায় হবে? তাদের ডেস্টিনেশন হতে হবে কলকাতা। হুম। এই কথা এটা যদি সহজ ভারত ভাবতো, সরল। তাহলে ভারত এত ভিসা কেন বন্ধ করতো? মানে ভারতই তো মানে এটা তো ভারত ইন্টেনশনালি না, ভারত না ভিসা না সংকুচিত করেছিল। না, ভারতের জন্য মেডিকেল ব্যবসা ছাড়া অন্য দাঁড় দিব না। মেডিকেল ভিসায় খালি চালু রাখছে, অন্য ভিসা সেটাও সীমিত রাখেনি। করেছিল। না, সেটাও তো মানে সেটার উপরও নানান রকম নজরদারি মানে সীমিত কম করেন না, দেয়া সীমিত হচ্ছিল। করতে না, নজরদারি না, আমি বললাম যে ইনস্টিটিউশন আপনি নষ্ট করে দেয়। এই যে আজকে বাজেটের কথা বললাম, আমি একটা উদাহরণ দিলাম। যা ভারত হচ্ছে আপনার শত্রু, সে সর্বক্ষেত্রে আপনাকে চাবে মানুষের মাধ্যমে তারেক জিয়া কি মেলায়েন করতে। এই যে তারেক জিয়াউর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলতেছেন, এটা কি মেলায়েন করে? এটা কার অংশকার? একটা, আপনি একটা জিনিস বলেন, ওনার আজকে কি বলা উচিত ছিল? গতকালকে একটা হাই কমিশনার এসে বলতে পারে 2 দেশ এক করে দিব, এ বিষয়ে ওনার মুখে বন্ধ কেন, তলা কেন? উনি আজকে এই বিষয়ে বললেন না কেন? বিরোধী দলের কথা বলতে পারলেন, কিন্তু উনি এই কথা, বিরোধী দলীয় নেতা প্রথমে কালকে রাতে স্টেটমেন্ট বলছে, ওনার কাছে জবাব চাওয়া উচিত, এবং ওনাকে এই দেশে কিভাবে উনি থাকে। কালকে একটা লোক এসে বললো 160 কোটি লোক আমরা সব এক হয়ে যাবো। আরে যে দেশের 22% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সে দেশের সাথে বাংলাদেশ যাবে? আরে তোমার দরকার হয় বাবা, তুমি বাংলাকে না পারো চালাতে, আমাদের সাথে দিয়ে দাও। যেমন তো করিমগঞ্জকে জোর করে আমাদের কাছ থেকে নিয়ে নিছো, সব ফেরত দাও। আসাম আর করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ফেরত দাও, আমরা ভালো মতো চালাতে পারবো। আমাদের কি নিতে যায় না? উনি এ বিষয়ে কোনো কথা বললেন না। উনি বাজেটটা সম্পর্কে কনস্ট্রাকটিভ আমি কোনো একটু কথাই আবু বললেন আলম না। শহীদ খানের কাছে যেতে চাচ্ছিলাম, তবে এই প্রসঙ্গটা একটু আপনার কাছ থেকে শুনেই তারপরে যাই, যে এই যে কোনো কথা বললো না এই বিষয়ে, মানে এরকম কথা তো আসলে সুন্দর শোনা যায় বলে অনেক সময় অনেক কথা বলা হয়, খুব মানে লিটারেলি মিন করা হয় কিনা, মানে আমি ভারতীয় হাই কমিশনের বক্তব্যের প্রসঙ্গটা জিজ্ঞাসা করছি, এরকম একটা বিষয় কিনা। আর এই বিষয়ে মানে দুঃখিত, মানে মুখ বন্ধ বা কথা বলছেন না সরকার, আপনি যে অভিযোগটা করলেন, ধরেন হাদি হত্যাকাণ্ড নিয়ে তখন যেই ভারতীয় আধিপত্যবাদ, সেভেন সিস্টার আলাদা করে দেওয়া ইত্যাদি নানান রকম কথা শোনা গেল, এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশে হয়েছে, কারা করিয়েছেন, মানে তিনি করিয়েছেন, কাদের দিয়ে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেখানেও সরকার মুখ বন্ধ রাখলো। এবং বিরোধী দল বা যদি বলি জামাত শিবির
তারাও তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি, প্রতিবাদ, শক্ত আন্দোলন, রাস্তায় কিছু করলো না, যেখানে হাদি হত্যাকাণ্ডের পরে একদম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ঘোষণা দিয়ে জামাত শিবিরের পক্ষ থেকে, মানে শিবিরের পক্ষ থেকে, জামাতের বলবো না, শিবিরের পক্ষ থেকে একটা শিবির নেতাদের পক্ষ থেকে, আনুষ্ঠানিক শিবিরেরও না সেটি, ঘোষণা দিয়ে মানে হামলা টামলা করা হলো যে এটি ভারতীয় আধিপত্যবাদ। এখন যখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন আর তারাও কেন মুখে বন্ধ, মুখে কুলুপাটা? জানি না, আমি একটু বলতে পারি, আমার মুখটা খোলা। আমি গতকালকে, শোনেন, গতকালকে আমি জনসভা করছি 2 ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে, 500-র মতো লোক, বৃষ্টিতে ভিজছে, একজনও যায়নি। কোথায় করছি জানেন? বাহাদুর শাহ পার্কে। এই বাহাদুর শাহ পার্কে জনসভা করে তারপর ওখান থেকে স্যার সলিমুল্লাহর কবরে যে জিয়ারত করে আসছি। কিসের দাবিতে জানেন? একটাই দাবি, যে এই যে ভারত যে কথাগুলো বলতেছে, ব্রিটিশের মতো আমি ভারত ছাড় আন্দোলনের ডাক দিছি। আমি বলছি 3টা জিনিস। বাংলাদেশে যতগুলো ভারতীয় লোক আছে তাদেরকে কি করতে হবে? এই দেশ থেকে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 2 নম্বর কথা বলছি, বাংলাদেশ, কিন্তু আপনি বলছেন, আপনি বললেন, কিন্তু আমার কথা কথাটা হচ্ছে আপনি যে দলটা সমর্থন করেন, যেই দলটা হ্যাঁ, বিরোধী দল, যারা বললে আসলে ম্যাটার করে, আপনি একটু আগে বলছিলেন না আপনি বললে কিছু হবে না, প্রধানমন্ত্রী বললে হবে, বা হয়তো বিরোধী দল বললে হবে, তো বিরোধী দল কেন মুখে কুলুপাটা? সংসদে আল্লাহ কেন কার বললো না? কথা রাস্তায় কেন কবুল। নামলো না? বোন, আপনি কিন্তু শুরু করছেন হাদিকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। হাদি কিন্তু কোনো দলের নাই। হুম। সো আল্লাহ যে আমার কথা কবুল করবে না আর আমার পিছনে লোককে দাঁড় করায় দিবে না, কে বলছে? এবং কালকে কিন্তু প্রথম বাংলাদেশের ইতিহাসে ভারত বিরোধী জোট গঠন হয়েছে, এবং তার নাম দেওয়া হয়েছে কি জানেন? জুলাই ফ্রন্ট। জুলাই ঐক্য ফ্রন্ট গঠন হয়েছে 11টা দল নিয়ে, এবং ইনশাল্লাহ রাস্তায় দেখবেন। প্রথম কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিবাদ করছে। এখন 2টা জিনিস এখানে, একটা জিনিস বোঝা উচিত। তারেক জিয়াকে ধরেন নেন, কালকে আমরা আন্দোলন করে ফেলে দিলাম হোটেল বিদ্যা অল্টারনেটিভ। আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলতেছি এই ইসলামী ব্যাংক দখল করো না, এভাবে অন্যায় করো না, আগের মতো স্বৈরাচারের পথে যেও না, কারণ আমরা দেখতে চাই একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। তুমি কারচুপির মাধ্যমে আসছো, তারপর তোমাকে সুযোগ দিতে চাই। কিন্তু উনি যদি এটা দখল, যদি উনি অর্জন করতে ব্যর্থ হয়, তার আশেপাশের লোকজনগুলো যদি তাকে ওই আবার সেই দিল্লির সার্কেলের মধ্যে যদি সে ঢুকে যায়, পরিণতি ভয়াবহ। সেটাই তাকে মনে করিয়ে দেওয়া, এর বেশি কিছু নেই। এবং আমি যা দেখতে পাচ্ছি, পরিণতি ভয়াবহ হতে বাধ্য। জি, আমি একটু জনাব আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে, আপনার অনেকগুলো বক্তব্য ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কাছ থেকে শুনলাম, মানে কোথায় কথা বলা লাগবে বা বলবেন, আর কোথায় মুখে কুলুপ আটবেন, এই বিষয়ে কি এখানে কি কোনো স্বার্থের বিষয়াদি আছে বলে মনে হয়? মানে আপনার একটু বিশ্লেষণী শুনি। না, উনি তো ওনার বিশ্লেষণ করবেন। যেমন ধরেন যে আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। মানে আদ্দিন হাসপাতাল যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়েছে, সেটা আরো তদন্ত করে তাদেরকে আরো ফাইন টাইন আরোপ করতে পারতো এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে পারতো। এবং এই যে মনিটরিং এর দায়িত্ব, এটা এরকম হবে না, এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে ওই একটা হাসপাতাল বন্ধ করলে কি ভারতের খুব সুবিধা হয়ে যাবে? ভারতে যারা চিকিৎসার জন্য যান, শাহরিয়ার ভাই এটা নিশ্চয়ই জানেন, যে ভারতে কি ধরনের চিকিৎসার জন্য লোকজন যান। ভারতে এই সন্তান জন্ম দেওয়ার জন্য বাংলাদেশের কোনো রোগী যান বলে আমার মনে হয় না। এখন অনেক ধনী মানুষ থাকতে পারে, তারা ভারত কেন, তারা ইংল্যান্ডে চলে যেতে পারেন, আমেরিকাও চলে যেতে পারেন। কেউ কেউ আমেরিকায় যান, সেখানে নাগরিকত্ব পাওয়ার একটা সুবিধা ছিল আগে, সে কারণে সন্তান সম্ভব মায়েরা চলে যেতেন এবং নাগরিকত্ব পেয়ে যেতেন তাদের বাচ্চারা। তো এইখানে যে এই যে আদ্দিন হাসপাতাল ভারত বন্ধ করে দিচ্ছে, অথবা ভারতের নির্দেশে এটা হচ্ছে, ভারতের নির্দেশে প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে রেখেছেন, এই কথাগুলো মনে হয় খুবই একদম খুব সাদা মাঠা মতো সাদা। এবং এই সব কথার আসলে কোনো মানে যৌক্তিক কথাবার্তা বলে জনগণ গ্রহণ করবে না। ভারত বিরোধিতা একটা আমাদের জনগণের মনে আছে, সেটা তো আলাদা জিনিস। সে কারণে আপনি ভারত বিরোধিতার কার্ড আমরা খেলতে পারি, কিন্তু এই খেলাটারও একটা নিয়ম করে খেললে ভালো হয়। সব কার্ড সব সময় খেলা যাবে না। তো এই সময়ে যদি আপনি শুধু ছোট্ট জিনিসের মধ্যেও মানে প্রধানমন্ত্রীর যে কোনো কাজের মধ্যে ভারতের নির্দেশ বা ভারতের ইয়ার পরামর্শ খুঁজে বের করতে চেষ্টা করেন, আপনি করতে পারেন, বাট এগুলো সত্য না। এখন ভারতের যে অ্যাম্বাসেডর আসছেন নতুন হাই কমিশনের, তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের পজিটিভ নেগেটিভ দুইভাবে আপনি মূল্যায়ন করতে পারেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি নিশ্চয়ই এটা বলেননি যে বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক। এই কথাটা আমার তার বক্তব্য পরে কিন্তু আমি এটা মনে করিনি।
এখানে তাকে ভিসা সংক্রান্ত বিষয় যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি এরকম একটা উত্তর দিয়েছেন যে আমরা 160 কোটি লোক, আপনারা 20 কোটি লোক, আমরা একটা বিশাল শক্তি, আমাদের মধ্যে আরো অনেক ধরনের সম্পর্ক গড়ে উঠতে পারে, জনগণের সাথে জনগণের সম্পর্কের বিষয়গুলো থাকতে পারে, এবং ভিসাটা ইজি করার একটা বিষয় আছে। তো সুতরাং ওই কথাটাকে ভারত বাংলাদেশকে নিয়ে নিতে চায় এরকম আমি মনে করি না, এরকম আশঙ্কা আমার নাই, এরকম চিন্তা করারও কোনো কারণ নাই। বাংলাদেশ এমন একটা দেশ যে ভারত এটাকে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, মানে এখন পর্যন্ত আমি যা মনে করি। ভবিষ্যতে কি হবে, 10 বছর পরে, 5 বছর পরে কি হবে সেটা তো আমি জানি না, বাট বাংলাদেশকে কেন ভারত নেবে? বাংলাদেশে এখানে 18 কোটি বা 20 কোটি মানুষের মধ্যে 90% যদি মুসলমান হয়, তাহলে আপনি চিন্তা করেন 18 কোটি মুসলমান, এবং ভারতে তো মুসলমানের সংখ্যা আমরা জানি। তো এই যে আমাদেরকে যদি ভারত নিয়েও নেয়, তাহলে যে মুসলমানদের যে একটা শক্তি, সেই শক্তি বিশাল শক্তি হয়ে যাবে। সেই শক্তির মোকাবিলা করা তো ভারতের জন্য খুবই কষ্টকর। সুতরাং ভারত এবং এই যে ইকোনমি কেন ভারত গ্রহণ করবে? মানে ভারতের বাংলাদেশ দখল করে নেওয়ার বা বাংলাদেশকে নিজের দখলে নিয়ে যাওয়ার, সিকিম ভুটান বানানোর কোনো পরিকল্পনা আছে এরকম আমার মনে হয় না। এবং সেই পরিকল্পনা যদি থেকেও থাকে কারো কারো মনে, কিছু কিছু লোক তো দুই দিকেই আছেন যারা নানান ধরনের আষাঢ়ে গল্প করেন, নানান ধরনের কল্পনার জগতে বাস করেন, তারা এরকম ভাবতে পারেন। বাট প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো পরিকল্পনা ভারত সরকার বা ভারতের জনগণের থাকার কথা নয়, এবং আছে বলে আমি মনে করি না। জি, আবু আলম কিন্তু ভাই, এই যে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আপা একটু বলেন। আচ্ছা দেন, করেন করেন। হুম। আপনি কি চিত্তরঞ্জন সুতার ডক্টর কালিদাস বৈদ্যকে চেনেন? নাম শুনছেন? না, আমি আবু আলম, ব্যক্তিগতভাবে চিনি না চিত্তরঞ্জন সূত্রের কিন্তু নাম নাম শুনেছি। শুনছেন? উনি নাম বরিশালের শুনছেন? মানুষ ছিলেন, উনি হ্যাঁ, একসময় পাকিস্তানের এমপি ছিলেন, এটাও একটু জানি। এবং 70 উনি সালের এমপি ছিলেন, 73 সালে এমপি ছিলেন, তাই না? জি 73 সালে এমপি ছিলেন, তাই না? জি তো জি ওনার ওনার যে কলকাতায় যে বাড়িটা আছে, এবং উনি যশোর ঘেরাও করা এবং যশোরকে ইন্ডিয়ার সাথে নিয়ে নেওয়ার একটা আন্দোলন করছিলেন, মহাজির আন্দোলনের সভা করছিলেন কলকাতাতে। এগুলো বোধহয় আপনার মনে আছে, জি মনে যদি আছে। আমি ভুল না করি। যদি এবং তাই সাথে সাথে থেকে এটাও আপনার মনে আছে কিনা জেনে নেন যে মুসলিম বাংলা করারও একটা আন্দোলন হচ্ছিল ওই সময়। আচ্ছা, আমি আপনার অট্টগুন পড়তে যাই, এবং হুম। এই যে ষড়যন্ত্র করলেন আপনি মহাজির সঙ্গ দিয়ে বাংলাদেশকে খেয়ে ফেলে দেওয়ার জন্যই তো কবে করছিলেন? 76-77 সালে। সো ভারত আপনাকে গিলে খাওয়ার কথা কিন্তু 71 সাল থেকে আসতেছে, আবু আলম ভাই, আমি যদি ভুল না করি। এবং এই বইটা বোধহয় আপনি পড়ছেন মনে হয়। জি জি যে স্বাধীনতা যুদ্ধ কেন ঘটালো এবং বাংলাদেশকে তার সাথে অন্তঃকরণ করার, এটা বোধহয় আপনি জানেন। আপনি বোধহয় এটাও জানেন করিমগঞ্জের মানুষ এরকম 56%। দাবি করা হয়, এরকম শেষ দাবি করে করা হয়। আরেকটা প্রশ্ন করি আপনাকে। করিমগঞ্জের 56% লোক জুলাই মাসে ভোট দিল, গণভোট দিল, তারা বাংলাদেশের সাথে থাকতে চায়। ইন্ডিয়ান ফোর্স কেন জোর করে করিমগঞ্জ দখল করলেন এটা যখন কাকে জিজ্ঞেস 47 করতে সালে? হবে? আপনি তো আমাকে আমি জিজ্ঞেস আপনাকে করলে প্রশ্নটা হবে না, করতে আপনাকে চাই। এটা ফিল্ড আপনি মার্শাল ইতিহাস, আইয়ুব খান, আপনার তো জ্ঞানের জিওসি। ভান্ডার ভাই। আমি না আপনাকে ভাই, শ্রদ্ধাশীল ফিল্ড হয়ে মার্শাল আইয়ুব বলতেছি। খান, জিওসি ইস্ট পাকিস্তান, উনাকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করতে হবে। না না মোহাম্মদ না, আলী ওখানে জিন্নাহকে না। জিজ্ঞেস করতে হবে, আপনি বলছেন যে লিয়াকত আলী ভারত খানকে জিজ্ঞেস করতে আমাদেরকে হবে। দখল করতে চায় না। আমি বলতেছি ভারত দখল করতে চায় না। ভারত, প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ দখল করে ভারতের কোনো লাভ নেই, এটাই আমি না, বলছি। যদি মানে এটা তাই একটা হয়ে অ্যানালাইসিস, থাকে, এটা না একটা না, অ্যানালাইসিস, ভারতের কোনো লাভ নাই। ঠিক আছে, ভারত না না এটা ভাই, একটা, এই বোঝাকে আমি কেন তর্ক ভারত করতেছি নেবে? না। আমি বলতেছি এই প্রশ্নগুলো আমি খুঁজতেছি। করিমগঞ্জকে দখল করলেন, আচ্ছা, এবার আপনি কি জানেন শেখ হাসিনা যে যে সমুদ্র বিজয় বলে তালপট্টি যেখানে ছিল, যে দ্বীপটা, এখন তো পানি উঠে গেছে, ওই দ্বীপটা আর আমাদের নাই। তো ভারতের যদি এত কিছুই দখল দরকার না থাকে, আমার তালপট্টি নিলেন কেন? করিমগঞ্জ নিলেন কেন? আর রংপুরের ওখানে হঠাৎ করে প্রতিমা বানানোরই দরকার হলো কেন? আর ওই পারে শুভেন্দু বাবু খালি রাত দিন বলতেছে, এই যে যার কথা বললেন যে এই অ্যাম্বাসেডর আসছে, অ্যাম্বাসেডর তো একবারও দুঃখ প্রকাশ করলো না যে জোর করে পুশিং করা হচ্ছে ওনাকে। বলছে, উনি বলছে এক আতাস বাতাস, আমি ভারত আর বাংলাদেশ এসে বুঝতে পারতেছি না আমি ভারত থেকে আসছি কিনা। এটা কি ডিনোট করে কোনো পজিটিভ জিনিস? পুশ- দেখেন, পয়েন্টটা তো, পয়েন্টটা ও পুশিনের আবার ব্যাপারে আপনার সবার অবশ্যই, শত্রু। না বললাম না ভাই, না, ও আমার পুশিনের সবার শত্রু। ব্যাপারে অবশ্যই আপনার বক্তব্য থাকবে, মানে
আমাদের বাংলাদেশের রাষ্ট্রের একটা বক্তব্য থাকবে এবং আমরা আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেটার ভিত্তিতেই এই সমস্যার সমাধান হতে হবে। এই বিষয়ে সরকারকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে এবং সরকারকে একটা কঠোর ভূমিকা নিতে হবে। এবং সরকারের যে আপনি আর আমি তো সরকার চালাচ্ছি না, বাট আমাদের যে বিজিবি আছে, পুশিনের ব্যাপারে তাদের যে ভূমিকা এবং ওখানে বর্ডারে স্থানীয় জনগণের ভূমিকা, এইসব তো আমরা জানি নাকি? জানি এটা না। প্রশংসনীয় না? সুতরাং এই বাধা তো আমরা দিচ্ছি। আমরা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে কেউ লঙ্ঘন করার চেষ্টা করলে আমরা অবশ্যই সেখানে বাধা দিব এবং সরকারকে সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারের যে বিজিবি কি সরকারের ইচ্ছা ছাড়াই নিজেরা কি জামাতের ইচ্ছায় এখন বাধা দিচ্ছে নাকি? এরকম মনে হয় নাকি আপনার? না না, আপনার কাছে এটা আবার জিজ্ঞাসা করি, স্বাধীনতা যুদ্ধের সাথে আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন, ওপারে গেছেন, ট্রেনিং নিয়ে আসছেন, আপনিও তারপর তো ছাত্র ইউনিয়ন করতেন রে ভাই, আপনি কি আমি করতেন? বলে দিই, আপনি আমি কি একটু করতেন শেষ করি। বলেন সেটা। আর আমি বলতেছি, আমার বাবা মুক্তিযোদ্ধা, এই জন্য আপনাকে সম্মান করি অন্যরকম ভাবে। বললাম ভাই, আমি একটু বলতেছি, আপনারা ওপারে গেলেন, ট্রেনিং নিলেন, অস্ত্র নিয়ে আসলেন। 24-এ দেখেন তো আমরা কারো ট্রেনিং ছিল, অস্ত্র ছিল? আজকে যে লোকগুলো কথা বললেন ছিল বর্ডারে, নাকি ছিল আগে নাকি বলে ব্যারিস্টার শাহরিয়ার কবির? বলেন, আসিফ না আসিফ ছিল না, মাহমুদ সেটাই সজীব ভুঁইয়া তো বলতেছি। বললেন যে ছিল না, শোনেন, সশস্ত্র বলতেছি বিপ্লবের প্রস্তুতি। বলতেছি আজকে, শোনেন, 7.50 আজকে নিয়ে এখনো বর্ডারে কথা যে হচ্ছে, লোকগুলো আজকেও গেছে, কথা লাঠি হচ্ছে। নিয়ে গেছে, বাংলাদেশ এই জাতি, কারণ আমরা হচ্ছে আমাদের রক্তের মধ্যে আমরা জানি যে তারা আমার মুসলমানিত্ব কেড়ে নিতে চায়। একটু আগে বললেন না যে আদ্দিন হসপিটালকে কেন খেয়ে ফেলে দিয়েছে? যে একই সুতা ইসলামী ব্যাংকে ইন্ডিয়া খেয়ে ফেলে দিছিল। ইসলামী ব্যাংকে জঙ্গি অর্থায়নের ব্যাংক বানাইছিল হাসিনা, এই $1,00,00,000 টাকা পাচার করার জন্য। কোথায় এখন তো বের হয় না গোটা জঙ্গি আয়নের ব্যাংক। ঠিক আদ্দিনকে একই কারণে বন্ধ করেছে। এই যে বলতেছে ইউনাইটেড হসপিটালে কোভিডের সময় মানুষ মারা যায়নি, তো ইউনাইটেড হসপিটাল কি বন্ধ করে দেওয়া হয়েছে? যেখানে মুসলমান, যেখানেই জামাতের প্রতিষ্ঠান, সেখানে ওদের বলছে কে মহাসচিব, জামাতকে আদ্দিন কি জামাতের? রাজনৈতিক ভাবে কি করা হবে? না শাহরিয়ার না, ভাই, আপনি একটা ক্লিয়ার করেন, আদ্দিন আমি কি আগে বলে জামাতের আগে শেষ প্রতিষ্ঠান? করি। ইসলামী আমি ব্যাংক আগে কি শেষ জামাতের করি। না প্রতিষ্ঠান? না না আপনি না এটা না, করলে ক্লিয়ারলি এটা বলেন। মুসলমানদের প্রতিষ্ঠান। যে মুসলমানরা সবই তো শরিয়া আইনে মুসলমানদের বিশ্বাস করে প্রতিষ্ঠান ভাই, তাদের। আমিও তো শোনেন, মুসলমান, আমি বলি আপনিও আপনাকে, মুসলমান, আমাদের আপনি অ্যাঙ্করও টার্গেট এখনো করেন মুসলমান। তাকে, শোনেন, টার্গেট করেন তাকে যে যারা বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদকে সমন্বিত রাখতে চায়, তাদেরকে আপনি টার্গেট করেন। সেদিন আপনি না, ইসলাম ব্যাংকের টার্গেট আপনার এই করছেন। যে আপনি আপনার ইসলামী এটা ব্যাংক আমার এবং ইন্টারপ্রিটেশন, আপনি আদ্দিনের নাও কাজ নিতে। কিন্তু ইসলামী কি আদ্দিন বলে হসপিটালটা আপনি দেখেন, শোনেন, আকিব সাহেবের ছেলে পেলেরা হাফেজ, আপনি দেখাতে পারবেন না। শোনেন, আকিব সাহেব বিড়ির ব্যবসা করলে কি হবে, ছেলে পেলে হাফেজ বানাইছে। এবং আরো একটা জিনিস দেখেন, কেন আক্রোশটা হচ্ছে, তার একজন ছেলে কিন্তু আমাদের কি ছিল, কমার্সের অ্যাডভাইজার ছিল, যে ইন্ডিয়ার কাছে নতজানু হয়নি। সেজন্য কিন্তু ইন্ডিয়া টার্গেট করছে আদ্দিনকে। এবং কাকে দিয়ে আমেরিকার সাথে চুক্তিটা করছে। যেটা প্রধানমন্ত্রীকে, সেজন্য প্রধানমন্ত্রী বিষয়ে চুপ। আজকে একটা না কথা বলে না, আমেরিকার সাথে চুক্তি করছে তো, আমাদের কমার্স অ্যাডভাইজার আমেরিকার সাথে ওই চুক্তি চুক্তির সাথে করছে, যুক্ত ভালো ছিলেন তো। চুক্তি করছে, আমেরিকার সাথে ভালো ভালো চুক্তি, চুক্তি ঠিক করছে। আছে। এই আমি ভালো বলি চুক্তি করার জন্য এটা পুরস্কার, এই ইন্ডিয়া চুক্তি সারা তো বাতিল পৃথিবীর করেন। যার সাথে চুক্তি করো সব চুক্তি ভালো। কারণ ইন্ডিয়া চুষে খায়, ওরা চুষে খেতে পারবে না। ওরা গিলে খাবে। গিলে কোনোদিন খেতে পারবে না। গিলে খেতে আসলে আমরা ইরান হয়ে যাবো। না, ওইটা তো আর শাহরিয়ার এটা ভাই তো তো সোজা আমের না, দেশের মানুষ, ইনশাল্লাহ। আপনি আম শোনেন, গিলে খেতে পারবেন না, 74 সালে আম চুষে খেতে হবে। 74 ওই জন্য বলছি, পাকিস্তান এবং চায়নার সাথে এখন আমাদের সামরিক চুক্তি করতে হবে এই ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য, যেটা আবু আলম ভাই। মানে কিন্তু আমারও ওই জায়গাটা প্রশ্ন রয়েই গেল যে আপনি এত ভারতের বিরুদ্ধে, মানে আপনি সবসময় খুব ভারত বিরোধী কথাবার্তা, মানে আপনার বক্তব্যে খুব স্পষ্ট হয়, শক্ত হয় ব্যারিস্টার শাহরিয়ার কবির। সেখানে মানে নির্বাচনের প্রসঙ্গেও আপনি বলেছেন যে ভারত এটা নির্বাচনটা এরকম করে দিয়েছে, ভারত ক্ষমতায় বসিয়েছে, ভারত আদ্দিন হসপিটালের পেছনেও ভারত, ইসলামী ব্যাংকের পেছনেও ভারত, মানে সব কিছুর পেছনে ভারত। কিন্তু যেটা নিয়ে আমার এই প্রশ্নটা আপনাকে করলাম, আপনি বলেন আপনি জানেন না, মানে বিরোধী দল কেন চুপ এই বিষয়টা নিয়ে, বা তারা আনুষ্ঠানিক বিরোধী দল তো প্রটেস্ট করছে। আমি বলছি, আমি নিজে প্রটেস্ট করতেছি, আমি রাস্তায় নামছি। কে বলছে? আপনি শিবির করেছেন থেকে জামাত ইসলাম সবাই করছে। আর আপনি জানেন আনুষ্ঠানিক যে একটা জামাত ইসলামের বিবৃতি, সমর্থক। সংসদে কোনো হ্যাঁ, বক্তব্য, সংসদে কোনো বক্তব্য বক্তব্য, দিছেন। আনুষ্ঠানিক কোনো বিবৃতি। আপনি এটাও হয়তো জানেন না। বিরোধী দল যেগুলো প্রশ্ন দেয়, ওগুলো প্রশ্ন 71-এর প্রশ্ন ভাই আবু আলম ভাই জানে। চাইলেই কিন্তু আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে পারি, কিন্তু চাইলে একটা কোশ্চিন সব জমা দেওয়া আছে। এবং আপনি হয়তো জানেন কিনা, মীর কাসেম আলী সাহেবের ছেলে, ও আজ ওই ঘটনার পরের দিনই চিঠি পর্যন্ত লিখছে কমনওয়েলথে চিঠি পর্যন্ত লিখছে যে ভারতের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পার্লামেন্টে দরখাস্ত পর্যন্ত দেওয়া হয়েছে, এই নিয়ে আমরা আলোচনা করতে চাই, তুলতেছে না। তাহলে আমি কি করব? ওখানে কার ইশারা? বাজেট অধিবেশন, আবার বলতে না বাজেট, ধরেন তখন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার সুযোগ থাকে, এগুলো আলোচনা হবে না, আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার সুযোগ থাকে, এরকম বড় বড় সেটা সমাবেশে দেওয়া কথা হয়েছে। বলছে।
সেটা দেওয়া হয়েছে বোন, সব জায়গায় হয়তো আমরা অনেকে মানে হুম। ঠান্ডা লেগে গেলে কানে তালা থাকে, তো কিছু মানুষের কানে তালা থাকে, সেজন্য তারা শুনতে পায় না। আর আমার কানে আমার তালা তো কেন, মানে একদম সব ভেঙে ফেলা হয়েছিল যখন, মানে যখন সেই হাদি হত্যাকাণ্ডের পর পর যখন হাদি মারা গেলেন আর হাদিকে কি। আপনি না না, হাদিকে আপনি মেরে ফেলে দিলেন, সেটা তো আপনি মমতার কথাতে আপনি আপনার উচিত, আপনার আমার সবার উচিত কি ভারতকে নিন্দা জানানো। ভারত কোনদিন আমার আমার বন্ধু না, এটা তো মমতা ব্যানার্জিও ইয়ে করে দিলেন। আজকে আপনি সরকার, এই সরকারকে মানে জামাত ভারতবাসীর বিরোধী দল হিসেবে সরকার কিছু শক্ত করতে নিন্দা পারছে না। জানিয়েছে? আপনি বলবেন যে হ্যাঁ, জামাত বিরোধী দল অবশ্যই হিসেবে জানাইছে। শক্ত নিন্দা জানিয়েছে? হ্যাঁ, শক্ত নিন্দা না, এটা নিয়ে প্রস্তাব আলোচনা করার জন্য সংসদে আমরা চিঠি পর্যন্ত দেওয়া আছে। সেটা নিয়ে যখন আমাদেরকে সুযোগ দিবে তখন পুরো আমি একটু ফ্লোরে। আবু আলম শহীদ খানের কাছেও শুনি। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে কি মনে হলো শক্ত নিন্দা আপনি দেখেছেন? আমি আসলে বুঝি নাই, কারণ শক্ত বলতে আমরা যা বুঝি, যখন প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট একসাথে হামলা হয়ে গেল, মানে দূর সম্পর্কে ও না ভারতীয় না না না, আপনি আধিপত্যবাদের। আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন বোন। এই উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই গংতালে আপনি বিশ্বাস করেন যে এরা সব একই সুতায় বাঁধা, এরা সব ইন্ডিয়ার তাবেদার? এবং সেজন্য আপনি কি হাদিকে কি, সেই জন্য আগুন হাদি দেওয়া একটা হয়েছিল সামান্য, নাকি? এটা হাদি কি না, সামান্য? সেই জন্য কি, এতে ঘুরিয়ে সেই জন্য দেওয়া কি উচিত। আগুন দেওয়া হয়েছিল? আগুন না, এতে ঘুরিয়ে দেওয়া উচিত, সব রয় রাখরা। ও আচ্ছা আচ্ছা, এখনো আপনি যেমন তাই মনে ঘুরিয়ে করেন? ফেলে দেওয়া হয়েছে, এটাও কেউ ঘুরিয়ে ফেলে দেওয়া উচিত। আমি এর আগেও বলছি যে লাকি আমার বিরুদ্ধে সু করেন। শোনেন, আপনি ছায়ানটকে, আচ্ছা আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য 43 খানা চিঠি ব্রিটিশ রাজকে লিখেছিলেন? আপনি তাকে জাতীয় কবি বলেন, খুব ভালো লাগে। ছায়ানট আমার নজরুল নাই কেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে না না, জাতীয় কবি আপনাকে বলেন আমাকে এটা বিশ্বকবি। বলেন না কেন, আপনার ছায়ানটে নজরুল নাই কেন? আচ্ছা এবার আমাকে বলেন, রবীন্দ্রসঙ্গীতের গান গাইতেন কে? আপনি কি এটা ছায়ানটে গেছেন? না, আমি ভাই না না বলি, না, শাহরিয়ার ভাই, ছায়ানটে নজরুল শোনেন, নাই, এই ধানমন্ডির কথাটা পাশে একদম, এটা মিথ্যাচার হয়ে যাবে। ছায়ানটে কোনটা নজরুল নাই, মিথ্যাচার হয়ে এটা যাবে? মিথ্যাচার হয়ে রবীন্দ্রনাথ যাবে। চিঠি লেখেনি? ছায়ানটে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথ পঞ্চকবি আছে, বিরোধিতা করেনি নজরুল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সবাই আছে। না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেননি, বঙ্গভঙ্গের বিরোধিতা করেননি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এদেশের অবশ্যই মানুষের বঙ্গভবনের টাকা বিরোধিতা করছে, চুষে বা নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলকাতায়, বিরোধিতা শোনেন করেছেন, এরকম এটা শোনেন নিয়ে অনেক বিতর্ক আছে। শোনেন, আমরা আমার বাড়ি এমন কিছু নিয়ে নওগাঁ, আজকে আলোচনা, শোনেন শোনেন, আমার আমার মনে বাড়ি হয় যে নওগাঁ। শারমিনের পুরো আত্রায়ের আলোচনাটাই মানুষকে, ভেস্তে চলে যাবে শোনেন, এরকম আত্রায়ের আলোচনা মানুষকে করতে গেলে। চুষে খাইছে রবীন্দ্রনাথ, সাদাতপুরের মানুষকে চুষে আবারও খাইছে চুষেই খাচ্ছে। রবীন্দ্রনাথ, কুষ্টিয়ার মানুষকে চুষে খাইছে রবীন্দ্রনাথ, চুষে খেয়ে কলকাতায় যে বসে খেয়ে কি নবাব, ওখানে শোনেন, এখন রবীন্দ্র যে দুধ কোনোদিন খান, চায়নি, সেই দুধের সমবায়টা রবীন্দ্রনাথ কোনোদিন এই জায়গাটা কে বাংলার দিয়েছে? উন্নতি চায়নি, রবীন্দ্রনাথ কোনোদিন এই বাংলার উন্নতি না চায় না না না, বাবা। শাহজাদপুরে যে আপনি এখন দুধ খান, সেই দুধ যে ঢাকার মানুষরা খায়, সেই দুধের হ্যাঁ, যে বাথান এবং সেই যে জায়গাগুলো, এই গরিব মানুষদেরকে কে দিয়েছে? কে কার দিয়েছে? জমিদারি থেকে দিয়েছে? কার জমিদারি থেকে দিয়ে গেছে? ভাই, এইটা আপনি এগুলো মানে, তাহলে আরেকটু আগে একটু যান, 1793 থেকে আসেন না কেন ভাই? শোনেন, ইতিহাস তো, আপনি হচ্ছে আমার সিনিয়র মানুষ, গুরু তাহলে তো মানুষ, ভাই কিন্তু আপনি আপনি এবার টুস করলে আদম 1774 থেকে হবে হওয়া না। থেকে আসেন, আমরা এখন তাহলে ইতিহাসের আপনি বই বলতে পড়া। হবে যে 1000 বছর থেকে রবীন্দ্রনাথ আসেন, কোনদিন এদেশের আপনি মানুষের 100 ভালো চায়নি 100 ভাই। খ্রিস্টাব্দ থেকে আসেন। না শোনেন, জমিদারি শুধুমাত্র কোন মোগল আমল থেকে জমিদার, আসলে তো শোনেন, হবে না। মুসলমান শুধু জমিদার বাদে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার আমাকে একটা খলজির জিনিস কথা বলেন বললে তো, হবে না। আমাকে এটা বলেন, সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিল, রবীন্দ্রনাথ কেন একটা ইউনিভার্সিটি করার জায়গা দিল না? রবীন্দ্রনাথ কেন ইউনিভার্সিটি বিরোধিতা করলো? আপনি এটা বলেন। সলিমুল্লাহ ঢাকায় জায়গা দিল হুম, বিশ্ববিদ্যালয় করা, তাই আমার নওগাঁতে জায়গা দিতে পারতো 25 তাই ভাই, সাদাতপুরে জায়গা দিতে পারতো, তাই সলিমুল্লাহ কুষ্টিয়ায় সাহেব জায়গা ঢাকা দিতে পারতো, কেন বিশ্ববিদ্যালয়ে দেয়নি? জায়গা দিছে শোনেন, কিনা উল্টা এটা করলো নিয়ে কি? অনেক বিতর্ক আছে, শোনেন এগুলো নিয়ে ভাই আমরা ভাই ভাই আমরা ভাই ডকুমেন্ট ভাই দেখি। ভাই, ভাই, আমরা 2 বিঘা ডকুমেন্ট দেখি, জমিও কেড়ে ডকুমেন্ট দেখেন। নিছেন। ঢাকা শোনেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা বাগানটা সলিমুল্লাহ সোজা দিয়েছেন, করার জন্য এইটার প্রমাণ 2 বিঘা নাই। জমিও কেড়ে নিছেন। শোনেন, বাগানটা সোজা করার জন্য 2 বিঘা জমি কেড়ে নিছেন না 2 বিঘা কৃষকের? জমি কবিতা লিখছে এই জন্য না? আসলে ওই জন্য বললাম ইউনিভার্সিটি দেন না, 2 বিঘা জমি কেড়ে নেন। হুম। রবীন্দ্রনাথ কোনদিন আপনার ছিল না। আচ্ছা, চলেন। রবীন্দ্রনাথ মানে প্রথম আলো, ছায়ানট, উদীচী এগুলো গুড়িয়ে দেওয়া উচিত। রবীন্দ্রনাথ চুষে খাচ্ছেন, মানে এই তথ্যগুলো এখন আগে খুব একটা শুনতাম না, এখন হয়তো আপনাদের কাছ থেকে নতুন নতুন করে শুনছি। কারণ আমরা আমাদেরকে বলতে চাননি, ইসলামী বাংলাদেশের মানুষের কাছ থেকে ইসলামী জাতীয়তাবাদটা কেড়ে নিয়েছেন 1954 থেকে। কারণ একমাত্র লোক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলতো, এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সেদিন ইন্ডিয়া মেরে ফেলে দিল বৈরুতে। এটাও নতুন, এটাও আপনাদের কাছে নতুন মনে হবে। কারণ হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে না মারলে তো বঙ্গবন্ধুর মতো লোককে, শেখ মুজিবুর মতো লোকের হাতে আওয়ামী লীগ তুলে দিয়ে এই বাংলাদেশ নামক ইস্ট পাকিস্তান নামক দেশটাকে করদ রাষ্ট্র পরিণত করতে পারে না। সুপরিকল্পনা আজকে না, বহু আগে থেকে। ওই করিমগঞ্জ যেভাবে ও, গিলে খাইছে, আমাদের আমাদের আপনাকেও কিন্তু গিলে খাবে। অনেক গবেষণার মধ্যে ঢুকে যেতে হবে। জি, আমরা আমরা তাহলে ওই এতদিন জানতাম, মানে আপনি বলছেন ইন্ডিয়া মারছে, আমরা এতদিন জানতাম পাকিস্তানিরা মেরে ফেলছে। কোথায় থেকে ওই যেমন কোথায় চলে জানি, যাচ্ছি আমরা? যেমন জানি ভাই, যেমন আমরা জানি যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ইন্ডিয়া। যেমন শহীদুল্লাহ খানকে যখন বলা হয় যে শেখ হাসিনার হাজবেন্ড পর্যন্ত, উনি একজন বিজ্ঞানী,
71 সালে পুরাটা সময় চাকরি করলো অ্যাটমিক এনার্জি কমিশনে। ভাইরে বুদ্ধি